হ্যালো, সুজয় শুনতে পাচ্ছিস? সো ফাইনালি ইটস হ্যাপেনিং। নমস্কার, আমি শুভজিৎ আমি পৌলমী। আর এটা আমাদের গল্প। তো শুরু থেকে শুরু করি, মানে একদম চ্যাপ্টার 1 থেকে। একদম। তখন আমরা স্কুলে পড়ি এবং এখনকার মতো এত টেকনোলজি ছিল না, মানে ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুকও তখন একদমই নতুন। আর তখন যেটা চলতো সেটা হচ্ছে টেক্সটিং, চ্যাটিং, মোবাইল, কিপ্যাড মোবাইল ছিল আমাদের, রিচার্জ কার্ড। আর প্রায় কত 10-12 বছর হবে। হ্যাঁ, 2013 আমাদের প্রথম দেখা। আমি একটু তখনকার সময়টা বলে দিই। মালদা তখন একদম ধীর গতিতে এগোচ্ছে, আমাদের কাছে সবে এসেছে কিপ্যাড মোবাইল। অনেকের বাড়িতে জানে, অনেকের বাড়িতে জানে না, যেমন আমার বাড়িতে কিন্তু জানতো না। আমার বাড়িতেও জানতো না। আর সেই সময় আমাদের টিউশনই ছিল টাউনে। আর পৌলমীকে আমি তার আগে কখনো সেরকমভাবে চিনতাম না, আনটিল অ্যান্ড আনলেস সেই দিনটাতে আমরা একসঙ্গে একটা কারণবশত দেখা হয়েছিল আমাদের মালদার খুব পপুলার একটা জায়গা, নেতাজি মোড়ে। তখন নেতাজি মোড়ের এখন যেরকম আছে অবস্থা সেরকম তো ছিল না, না এতটা ছিল না এখন যেরকম আছে, কিন্তু একটা জিনিস সেম থেকেছে, সেটা হচ্ছে মোমোর দোকান। হ্যাঁ, এখনো অনেক মোমোর দোকান নতুনত্ব এসেছে, তবে তখনকার দিনে যে মোমোর দোকানটা ছিল আই গেস সেটা এখন আর নেই। আছে, হ্যাঁ আছে। আচ্ছা, সো যাই হোক, এরকমই একটা সন্ধ্যাবেলায় আমরা টিউশনি পড়ে বেরোচ্ছিলাম। আমার তখন প্রচুর বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা মারতে মারতে দিন কেটে যেত, এবং একটা বন্ধু আর একটা বান্ধবীর থ্রুতে প্রথমবার তখন একজনকে দেখলাম, সেটা হচ্ছে পৌলমী। আর তখন আমাদের কথা খুব একটা সেদিন হয়েছিল কি? না না, খুব একটা হয়নি, একদম মাধ্যমিকের পরপর। তখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে নতুন স্কুল খোলার আগে যে টাইমটা হয়, স্কুল খুলবে টিউশন পড়ছি ওই টাইমটা। তখন একটা ব্যাপার ছিল যে কিরে তুই কি নিচ্ছিস, আমি তো সায়েন্স নিচ্ছি, তুই আর্টস নিচ্ছিস। তার আগে একবার ফেসবুকে কথা হয়েছিল বোধহয়, কথা এরকমই আমার মনে পড়লো এখনই, মানে এরকম যে কি করছিস, মানে কি করিস, মাধ্যমিক দিলাম, ও আমিও মাধ্যমিক দিলাম। তখনকার সময়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। এখন যেমন মেসেজ করলে অনেকে রিপ্লাই পাওয়া যায়, তখন কিন্তু আমরা সেইভাবে কিন্তু চ্যাটিং অপশনটা ছিল না, অনলাইন অপশনটাও দেখাতো না তখন। ইভেন তখন কে কে অনলাইন আছে জানার জন্য সবাই কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিত, কে কে অনলাইন আছো ইনবক্স করো। তো খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করি আপনাদের সঙ্গে। তখন একদমই মাধ্যমিকের পরের সময়, আর অবভিয়াসলি আমরা টিউশন থেকে বেরিয়ে মোমো খেতে গেছি আমার এক বন্ধুর সঙ্গে। আর একটা কমন ফ্রেন্ড ছিল আমাদের, তার নাম হচ্ছে প্রতীতি। আমরাও টিউশন পড়ে, আমি ওর নাম প্রতীতি, আমরা ওকে রিকু বলে ডাকি। তো আমি আরও টিউশন পড়ে, সম্ভবত মঙ্গলবার বা শনিবার টিউশন থাকতো আমাদের, পড়ে বেরিয়ে মোমোর দোকানে মোমো খেতাম ডেলি। প্রত্যেকদিন বিকেলে আমি আরও মোমো খেতাম, তো খেয়ে দিয়ে বাড়ি যেতাম, ও আমার বাড়ির পাশাপাশি থাকতো, তো মোমো খেতেই এসেছিলাম একদম। আর সেই দিন ওর সাথে দেখা হয়। তারপর সেদিনও খুব একটা বেশি কথা হয় না, ওটা ছিল আমাদের ফার্স্ট দেখা। কিছুদিন পর থেকে স্টার্ট হয় ফেসবুকে চ্যাটিং, বাট খুব অল্প, খুব একটা বেশি ছিল না, একদম মিনিমাল। আমাদের তখন মোস্ট প্রবাবলি বাঁধে যাওয়া হতো, খুব বেশি না, মাঝে মধ্যে আর কি। তখনও অতটা আমরা মানে বেরোতাম না, বাড়ি থেকে অতটা ছাড়তো না, বা বাড়ি থেকে কেউ দেখতে পেয়ে যেত, ভয় ছিল তখনকার টাইমে। এখনকার কারোর মধ্যে সেটা নেই, কিন্তু আমাদের ছিল ওটা। একদম। আর ফেসবুকে তখন কারোর নাম্বার চাওয়া ছিল মানে সব থেকে ডেঞ্জারাস কাজ। কারোর নাম্বার যদি তুমি পেয়ে গেলে, আর তোমার ফোনে যদি কোনো বান্ধবীর নাম্বার সেভ থাকলো, মানে তুমি তখন একদম স্টার্ট। তো সেই রকম সময় আমাদের ফেসবুকে তখন টুকটাক একটু কথা হতো, তাও খুব কমই বোধ হয়, টিউশন এগুলো নিয়েই। কারণ তখনকার সময়ে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আর তার খুব কাছের বন্ধু ছিল পৌলমী। তো আমাদের বন্ধুত্বটা এরকমভাবেই একটা মিউচুয়াল ফ্রেন্ড এবং আরও একটা মিউচুয়াল ফ্রেন্ডের সঙ্গে বাঁধে আড্ডা মারতে মারতে শুরু হয়। আর তখন বাঁধ ছিল আমাদের গো টু প্লেস, রেগুলার। নতুন তখন হোয়াটসঅ্যাপ একদম নতুন এসেছিল, এবার সব ফোনেও দিত না। আমার কাছে যে ফোনটা ছিল ওখানে হোয়াটসঅ্যাপ ছিল না, তো আমার টেক্সটিং আর ফেসবুক ছাড়া কোনো অপশনও ছিল না। ইভেন হোয়াটসঅ্যাপ সবাই জানতো না, সবাই তখন আমরা রিচার্জ করতাম 9 টাকার SMS কার্ড, 11 টাকার SMS কার্ডগুলো, ডোকোমো। হ্যাঁ, ইভেন এখনও আমি সেই একই সিমটা কিন্তু ইউজ করি যেটা তখন ছিল। তো এইভাবে আমাদের বন্ধুত্বটা স্টার্ট, এবং এই বন্ধুত্বটা আরও বেশি যখন এগিয়ে যায় তখন হচ্ছে আমরা 11, 12
এবং ফার্স্ট যেই ব্যাচটা আমরা একসঙ্গে পড়ি সেটা হচ্ছে একটা বেঙ্গলি টিউশন বেঙ্গলি ছিল, টিউশন ছিল, যেখানে আমরা একদিনই গেছিলাম। তারপরে আর যাইনি। তো খুব ইন্টারেস্টিংলি ওখানেও আমাদের গোটা গ্রুপ ছিল একসঙ্গে, আমরা যেতাম, খুব মজা হতো। এবং আমাদের মেন যে বন্ধুত্বটা, বেস যে বন্ধুত্ব একদম ছোটবেলা থেকে, সে অটুট বন্ধুত্ব কিন্তু স্টার্ট হয় মালদা শহর থেকেই। এবং তারপরে আমাদের পড়াশোনার জন্য এবং লাইফে ক্যারিয়ারের জন্য আমাদের দুজনকেই যেতে হয় কলকাতা। পৌলমী, তোর বোধহয় আগে কলকাতাতে অ্যাডমিশন হয়ে গেছিল? না না, আমার পরে হয়েছিল আফটার এইচএস। আমি খুব শরীর খারাপ হয়েছিল, আমার জ্বর হয়ে অনেকদিন আমি বেডে ছিলাম। তো তখন আমার ফর্ম ফিল আপের প্রবলেম হয়েছিল, তো আমার ভর্তি অনেক পরে হয়েছিল। সবাই চলে গেছিল অলরেডি কলকাতায়, আমি গেছিলাম অনেক পরে। এই যে পার্টিকুলার টাইমটা ছিল মানে এইচএস দেওয়ার পরে, তখন আবার আমাদের বন্ধুত্বের মধ্যে সবই ঠিক ছিল, বাট তখন সবাই কেরিয়ার নিয়ে প্রচন্ড ফোকাস, তখন কথাবার্তা একটু কমই হতো, একটু কম, কিন্তু যখন হতো কথা সারাদিন হতো, অনেকক্ষণ হতো। এই পার্টিকুলার টাইমটায় মানে 10 থেকে 12 অবধি আমাদের এন্ডলেস গসিপ চলতো। আমার প্রত্যেকটা সুখ দুঃখের গল্প, প্রত্যেকটা টিউশনের গল্প কিন্তু আমরা প্রত্যেক দিন শেয়ার করতাম মেসেজের মাধ্যমে। আর মাঝে মধ্যে বাঁধে গেলে দেখা হতো, আড্ডা মারা হতো। আর মাঝে মধ্যে কখনো কখনো টিউশনি ফাঁকি মেরে ফার্মে গিয়ে আড্ডা সবাই মেরেছে। করতাম অনেক সময় ভোরবেলা 6টার সময় তো আমরা ফার্মে গেছি, ঠান্ডা একদম কনকনে শীতে, আমরা ঠান্ডার মধ্যে পড়া বাঙ্ক মেরে ফার্মে গেছি, স্কুল থেকেও বেরিয়ে ফার্মে গেছি, ইভেন টিউশন বাঙ্ক মেরেও আমরা ফার্মে গেছি। একই দিনে হয়তো গোটা দিন ফার্মেও থেকেছি, এরকম দিন গেছে। ফার্ম বাদ এগুলো ছিল আমাদের গো টু প্লেস। তবে এখনো পর্যন্ত আমি যেটা জন্য রিগ্রেট করি যে আমি কিন্তু লাইফে কোনোদিনও এখনো পর্যন্ত স্কুল বাঙ্ক, আমিও স্কুল বাঙ্ক মারিনি। আমাদের 4টে পিরিয়ড হয়ে যাওয়ার পরে আমরা বেরোতে দিত। তো এনিওয়েজ, এই স্কুল লাইফের যে আমাদের বন্ধুত্বটা ছিল এটা একদম ইনট্যাক্ট ছিল এইচএস অবধি। এবং এইচএস এর পরে সবাই একটু ক্যারিয়ার নিয়ে ফোকাস ছিল এবং তখন একটু আমাদের কম কথাবার্তা হয়, একটু কম। অ্যান্ড প্রথম দিকে আমি প্ল্যান করি যে আমি মালদাতেই পড়াশোনা করব, আমিও করেছিলাম। এবং সামহাও আমার কোনোভাবে অ্যাডমিশন হয় কলকাতা সুরেন্দ্রনাথে। বাট স্টিল আমি কনফিউজ ছিলাম যে আমি কলকাতাতে থাকবো না মালদায় থাকবো। বাট প্ল্যান হয় কলকাতা। এবার আসে চ্যাপ্টার 2। এবার আমাদের বন্ধুত্ব হয়ে গেছে 2 বছরের পুরনো। আমরা কিন্তু পড়াশোনার জন্য মালদা থেকে, মানে আমাদের বাসস্থান থেকে, বাড়ি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে কলকাতায় স্টাবলিশড হয়ে গেছি। একটু ম্যাচিওরও হয়ে গেছি, ম্যাচুরিটি একটু হলেও এসেছে। এবং আমি যে কলেজটায় ভর্তি হই সুরেন্দ্রনাথ কলেজ, সেটা একদম শিয়ালদাতেই। আর পৌলমীর তখনকার কলেজ ছিল আই গেস এরিনা অ্যানিমেশন, ওটা ছিল পার্ক স্ট্রিট ব্রাঞ্চে। একদম নতুন নতুন আমরা সবাই নিজের ক্যারিয়ারের জন্য তখন কলকাতায় ভর্তি হয়েছি। আর তখন আমার ক্যারেক্টার ছিল একদমই অন্য, মানে একদম ফাঙ্কি একটা জলি একটা ক্যারেক্টার, যে কলেজে প্রথম দিন থেকেই একদম মানে রাফতারে চলছে, ব্যাডাস ছেলে একদম, প্রচুর বন্ধু বান্ধবী চারিদিকে, কখনো আমাকে কেউ একা দেখতে পেত না। মিনিমাম আমার পাশে 10 জন, অল টাইম 10 জন, কলেজের একদম স্টার্ট একটা বান্দা, নিজেরই প্রশংসা করছি। বাট এইরকম সময়ে তখন আমাদের যে কথার কমে গেছিল একটু, সেই টাইমটা আস্তে আস্তে আবার যে মানে কলকাতা যাওয়ার পর স্টার্টিং এ আমাদের অতটা কথা কমই হতো একদমই বলতে গেলে, কারণ ওরা অনেক আগে চলে গেছিল, আমি গেছিলাম অনেকটা পরে। তো কলকাতায় গিয়ে অতটা প্রথম কথাবার্তা হতো না। তো তারপর ভাবলাম একদিন দেখা করি, কারণ ও কলকাতায়, আমাদের সব বন্ধুরা তখন কলকাতায়। তো আমি ওকে মেসেজ করলাম যে চল দেখা করি, তোর সাথে দেখা হয়নি অনেকদিন। তখন ও থাকতো মেবি দমদমে থাকতো একদম ফার্স্ট। তো বললো ঠিক আছে। এবার ওই দিনটা ছিল শনিবার দিন, আমি নাচের ক্লাস করতাম শিয়ালদাতে, করে নিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে তুই স্টেশনে আসিস। আমি কিছুই চিনতাম না কলকাতার, আমি খালি বাড়ি থেকে শিয়ালদা যেতাম, শিয়ালদা থেকে তারপরে কলেজ যেতে পারতাম। তো শিয়ালদাতে আমি সেদিন প্রায় 1.5 ঘন্টা ওয়েট করেছিলাম, ফার্স্ট টাইম লাইফে যে আমাকে 1.5 ঘন্টা ওয়েট করিয়েছিল। কারণ তার আগে অবধি কখনো আমি যখনই বলতাম ও 5 মিনিটে হাজির হতো, কিভাবে হতো আমি জানি না, কিন্তু হয়ে যেত। ওই লাইফে ফার্স্ট টাইম আমাকে 1.5 ঘন্টা ওয়েট করেছিল শিয়ালদা স্টেশনে, বাড়ি থেকে বেরোনি। আসলে আমাকে মিথ্যা কথা বলে অনেকক্ষণ বসিয়ে রেখেছে। এই যে পার্টিকুলার টাইমটা, এই টাইমটা আমার লাইফে একদম ক্রুশাল একটা পয়েন্ট। কেন বলছি, কারণ এর আগে অবধি মালদা শহরে যে শুভজিৎ সান্যালকে সবাই দেখেছে, একটা ফান জলি একটা ক্যারেক্টার, কলকাতা আমাকে এখনো অবধি প্রচুর চেঞ্জ করেছে। আর কলকাতার এই যে কাটানো, এই যে গ্র্যাজুয়েশনের সময়টা,
ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটা আমাকে প্রচুর প্রচুর মানে চেঞ্জ করেছে লাইফে। তবে যখন ফার্স্ট কলকাতায় যাই তখন আমার ক্যারেক্টার ছিল একদমই অন্যরকম। সারাদিন ঘুরে বেড়াচ্ছি, মজা করছি, বন্ধু বান্ধবী, তখনকার একটা গার্লফ্রেন্ড ছিল, তার সঙ্গে সারাদিন এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছি, কবে কোথায় যাব, পড়াশোনার কিচ্ছু ঠিক নেই লাইফে। এরকম একটা সময় তখন আবার আমাদের যে বন্ধুত্ব সেটা কিন্তু আবার তখন নাড়া দেয়, এবং আমরা মাঝে মধ্যে দেখা করি, বেশিরভাগ সময় শিয়ালদা স্টেশনে। শিয়ালদাতে আমরা ওই যেদিন প্রথম দেখা করেছিলাম সেদিন আমরা গেছিলাম হচ্ছে ভিক্টোরিয়া, না রবীন্দ্র সরোবর লেক, না ভিক্টোরিয়া গেছিলাম। আচ্ছা ভিক্টোরিয়া গেছিলাম, আমার মনে আছে, কারণ আমার বাড়ি ঢুকতে অনেক লেট হয়ে গেছিল আর আমি বাড়িতে এসে বকাও খেয়েছিলাম যে এতক্ষণ কোথায় ছিলি। তো কিন্তু একটা ব্যাপার ছিল, অনেক excuse দিতে আপনাদেরকে হয়েছিল। বলি, মালদা শহরেও ওকে কিন্তু বাড়ি থেকে কোথাও সেরকম ভাবে ছাড়তো না, যতক্ষণ না পর্যন্ত ও বাড়িতে বলতো যে হ্যাঁ আমার সঙ্গে সান্নাল যাচ্ছে। একটা ট্রাস্ট কিন্তু তখন থেকে কাকিমা করতো, একদম প্রথম থেকেই, ফার্স্ট থেকে। তো আমার বাড়িতেও জানতো, ইভেন গোটা মালদা শহর জানতো যে শুভজিৎ সান্যালের বেস্ট ফ্রেন্ড পৌলমী। এই জিনিসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় আমার কলেজ লাইফেও, মানে আমি কলেজ লাইফেও এত ফান লাভিং ছিলাম, এত বন্ধু বান্ধব সবাই ছিল, আর নিজের প্রশংসা করিস কিন্তু না। সবাই জানতো তোর কথা, হ্যাঁ এটা জানতো, সবাই জানতো, ইচ চিনতো অ্যান্ড না কেউ এভরিবডি। হয়তো, মানে হ্যাঁ, আমাকে চিনতো কেউ না কেউ, দেখেনি প্রথম প্রথম, কিন্তু ওরা জানতো একটা জানতো, নামটা জানতো, যে পৌলমী কে কি অত আছে, হয়তো না চিনলেও বন্ধু জানতো। আছে। তো ভিক্টোরিয়া ফার্স্ট গেছিলাম, এমজি রোড অব্দি বোধহয় হেঁটেই নিয়ে গেছিল আমাকে, জানি না তখন শিয়ালদা পয়সা থেকে। করি একদম ছিল না গাইস, অনেকটাই দূর এমজি রোড শিয়ালদা থেকে, অতটা আমাকে হাঁটিয়ে নিয়ে গেছিল, ওখান থেকে মেট্রো করে নিয়ে গেছিল। ফার্স্ট মেট্রো চড়া, ফার্স্ট হেঁটে হেঁটে ভিক্টোরিয়া যাওয়া, ঘোরা, তখন পকেটে তখনই একদম আর কি কম আস্তে টাকা আস্তে পয়সা। কলকাতাটা চিনতে শুরু করলাম, কারণ তার আগে অবধি লিমিটেড জায়গা আমি গেছি একা একা যেহেতু যেতাম, তো আস্তে আস্তে ওখান থেকেই চেনা যে কিভাবে মেট্রো স্টেশন যেতে হয়, মেট্রোতে কিভাবে উঠতে হয়, কতটা যেতে হয়, ওভাবেই চেনা আর কি কলকাতা। তখন 10 টাকা বাঁচানোর জন্য আমরা কিন্তু 30 থেকে যেতাম। 40 মিনিট হেঁটে যেতে পারতাম, হ্যাঁ এনার্জি ছিল আর চলে এনার্জি যেতাম। ছিল, চলে যেতাম। এবং এই একে একে কোনোদিন ভিক্টোরিয়া, কোনোদিন রবীন্দ্র সরোবর লেক, রবীন্দ্র সরোবর লেকে আমরা প্রচুর গিয়েছি, এবং ওখানে আমরা বন্ধুরা মিলেও প্রচুর আড্ডা দিয়েছি। আর কখনো কখনো রাস্তার ধারে স্ট্রিট ফুড, এই থেকেই শুরু হয় কলকাতা শিয়ালদাতে ভ্রমণ। পাওভাজি। শিয়ালদাতে পাওভাজি, এবং শিয়ালদাতে অনেক ইয়ের দোকানও আছে যেখানে আমরা প্রচুর রাত্রেবেলা ডিনার করেছি, তরকা রুটি এগুলো দোকান রয়েছে। আমি যতদূর জানি আমাদের একটা দোকান বলতাম আমরা, আমার একদম কলেজের একদম পাশেই ছিল, স্টেশনে একদম, আমরা দোকানটাকে লেলোর দোকান বলতাম। কেন বলতাম, কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই একদম বেরিয়ে ডান হাতে পড়বে দোকানটা, একটু গলির মধ্যেই সোডার দোকান ছিল, একটা সোডার দোকানের পাশে অল টাইম দাদা বলতো লেলো লেলো, ইয়ে লেলো, ও লেলো, তরকা লেলো, রুটি লেলো, তো আমরা লেলো দোকান বলতাম। ওখানে আমরা প্রায়ই কিন্তু রাতের বেলা দেখা করতাম। আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, রাতের বেলা বলতে একদম রাতে নয়, কারণ আমার বাড়ি ঢোকার লাস্ট টাইম ছিল 8:30। ওটাই তখন 8:30 অনেক। আবার পরে, মানে প্রথম বছর 2015 কথা বলছি, 2015তে যখন আমি যাই তখন আমার লাস্ট টাইম ছিল 5টার মধ্যে যেখান থেকে হোক বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আমাকে বাড়ি ঢুকতে হতো, তারপর লাস্টে গিয়ে ওটা 8:30 হয়েছিল ম্যাক্সিমাম। তবে এই টাইমটাতে আমরা প্রচুর জায়গায় গিয়েছি, প্রচুর ঘুরেছি। এবং ও একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, আমাদের সুরেন্দ্রনাথ কলেজ তখন প্রচুর স্ট্রিক্ট ছিল, মানে বাইরের কেউ ট্রেস প্রসেস কোনোদিনও আমাদের কলেজে আসতে পারিনি, কোনোদিনও না। এবং আইডি কার্ড থাকা সত্ত্বেও আইডি কার্ড বের করে চেক করা হতো ফেসের সঙ্গে, মানে এতটা স্ট্রিক্ট ছিল। সেই সময় ফার্স্ট টাইম আমরা প্ল্যান করেছিলাম যে পৌলমীকে আমাদের কলেজটা দেখাবো। তো কথা মাফিক পৌলমী আসে শিয়ালদা স্টেশনে, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা যাই আমাদের কলেজের সামনে। তখন কারো একটা আমার কোনো একটা প্রতীতির কার্ড ওকে পরিয়ে ফার্স্ট টাইম ওকে ঢুকিয়েছি আমার কলেজে, যেখানে সুরেন্দ্রনাথ কলেজ একদম ভয়াবহ তখন একটা ব্যাপার, সবাই সুরেন্দ্রনাথ কলেজ কিন্তু ভয় পেত। আর তার উপর আমার প্রথম বছর, মানে ফার্স্ট ইয়ারে, এমন না যে পুরনো স্টুডেন্ট হয়ে গেছে বা কিছু, একদম প্রথম আমি জানি যদি ধরা পড়ি তো এটাই আজকে আমার একদম লাস্ট ডে অ্যাট কলেজ। তো যাই হোক, কোনো ব্যাপার না, ওকে কলেজে ঢুকিয়ে আর্টস বিল্ডিং, সায়েন্স বিল্ডিং, আমার কোন রুমে বসে আমি ক্লাস করি, সবই সমস্ত মোটামুটি, কিছু, ল্যাব কোথায় ছিল সবই দেখিয়েছিল, কিন্তু আমার কিছুই মনে নাই যে কোথায় কি আছে। তবে আমার সব বন্ধু বান্ধবীরা সেদিন কিন্তু ওকে ফার্স্ট টাইম তবে একটা দেখেছিল। গলি আমার মনে আছে ওদের কলেজের ভেতরে, একটা সরু একটা রাস্তা আছে কোনো একটা বিল্ডিং এর পিছনে বা সামনে, ওইটাই আমার খালি মনে আছে। তো ওখানে আমরা সবাই মিলে শুধু যেতাম আড্ডা মারতে, প্রেম করতে, এগুলো করতে যেত লোকের গলিতে। বাট ইট ওয়াজ এ ইন্টারেস্টিং স্টোরি, কারণ আমাদের কলেজটা ছিল আমার সব থেকে মানে প্রিয় জায়গা। অনেকে কলেজ বাঙ্ক করে ঘুরে বেড়াতো, কিন্তু আমি কোনোদিনও
সেরকম করিনি। এবং কলেজ থেকে মনে পড়লো, কলেজের জাস্ট বাইরে, মানে তোমরা যারা সুরেন্দ্রনাথ কলেজ দেখেছো বা শিয়ালদাতে গিয়েছো তারা রিলেট করতে পারবে, সুরেন্দ্রনাথ কলেজের বাইরেই একটা ভাজা পোড়ার দোকান রয়েছে, সেখান থেকে মনে কর আমরা ফুলুরি খেতাম। মোমোর দোকানও আছে, মোমোর দোকানও আছে। আর আরো একটা খুব খুব প্রিয় দোকান আছে, একদম ছোট্ট কিছু একটা, ধোসা খুব ভালো পাওয়া যায় ওখানে, নুডলস খুব ভালো পাওয়া যায়। ইভেন লাস্ট টাইমও যখন আমরা, হ্যাঁ অন্নপূর্ণা, রাইট, উল্টো দিকে সুরেন্দ্রনাথ কলেজে একদম উল্টো দিকে, খুবই পছন্দের দোকান। আমি আমার গোটা কলেজ লাইফ অন্নপূর্ণাতে খেয়েছি, ওর সাথেও আমি খেয়েছি প্রথম। তো ওখানকার আমি বলে দিচ্ছি, ওখানকার ধোসা আমরা খুব খেয়েছি। মানে আমাকে এখন যেভাবে মানুষজন দেখে যে আমি বাইরে এত খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, আমি ওই টাইমটাতে কিচ্ছু খেতাম না বাইরের খাবার। আমার খাবার বলতে কোনো রকম মানে কিছু ইচ্ছাও করতো না যে বাইরে খাবো কি কিছু। ম্যাক্সিমাম রোল খেতাম, ম্যাগি খেতাম, ওর বেশি খেতাম না। এখন যেভাবে খাই, তো ওই ফার্স্ট আমি ওই অন্নপূর্ণাতেই খেতে গেছিলাম, যেখানে ওখানকার একটা প্যান ফ্রাইড মোমো বোধহয় খুব, প্যান ফ্রাইড মোমো দারুণ বানায়। আরেকটা আছে, সেটা হচ্ছে চটপটা চিকেন। আমার লাইফে খাওয়া বেস্ট চাইনিজ, বেস্ট ধোসা রবীন্দ্র বলছি, মানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে জাস্ট বেরিয়েই উল্টো দিকে রাস্তার। আর ওখানে আমরা প্রচুর খেয়েছি। তখন শেয়ার করে খেতে হতো অবভিয়াসলি, কারণ তখন তো পকেটে টাকা পয়সা সেরকম ছিল না। আর তারই জাস্ট অপোজিটে আমরা গোটা দিন, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত কাটিয়েছি নাইটি গলিতে। আই থিঙ্ক যারা সুরেন্দ্রনাথ কলেজে পড়েছে লাস্ট 15 to 20 ইয়ার্সে, সবাই তার বেশিরভাগ সময় নাইটি গলিতে কাটিয়েছে। নাইটি গলি ওয়াজ ইমোশন। মানে আমি ওই কলেজে পড়তাম না, কিন্তু তাও আমি ওই গলিতে গিয়ে আড্ডা মারতাম। হ্যাঁ, তো ওখানেও কিন্তু আমাদের প্রচুর স্মৃতি আছে, প্রচুর। ওখানে আমরা যেতাম, আড্ডা মারতাম। তখনকার কলেজে একটা গার্লফ্রেন্ডের সঙ্গে সেখানে আমরা একসঙ্গে আড্ডা মারতাম, বিকজ শি ওয়াজ মাই বেস্টেস্ট ফ্রেন্ড এভার। আমার প্রত্যেকে জানতো এটা। তো এই ছিল কলেজ লাইফ। এবং আমরা মাঝে মধ্যে আরও একটা জায়গায় যেতাম, যেটা ওর কলেজ থেকে খুব কাছে। এতক্ষণ আমরা বলছিলাম আমার কলেজের কাছে কি কি আছে, এরপরে আমরা যেতাম ওর কলেজের খুব কাছে একটা জায়গায়, দ্যাট ইজ সিমেট্রি। আই ডোন্ট নো ওয়াই, কে তোমরা গেছো আড্ডা মারতে, কে তোমরা গেছো ওখানে বসে গল্প করতে, সুখ দুঃখের গল্প করতে। বাট সিমেট্রিতে আমরা প্রচুর সময় এটা কাটিয়েছি। নিয়ে একটা স্টোরি আছে ছোটখাটো। আমি ছোটবেলা থেকে আমার খুব ইন্টারেস্ট এগুলো জিনিসে, মানে সিমেট্রিতে না, সিমেট্রি না, মানে স্পিরিট, এগুলোতে আমার খুব ইন্টারেস্ট। তো আমি ঢাকুরিয়াতে থাকতাম, কলকাতাতে। আর আমার গড়িয়াতে একটা মামাবাড়ি আছে। তো অনেক ছোটোবেলায়, তারও আগে, মাধ্যমিকের আগে, মামার বাড়িতে গিয়ে আমি একবার ঠিক করেছিলাম যে আমি কলকাতা ঘুরতে আসলে আমি সিমেট্রি যাব। দুটো সিমেট্রি ছিল ওখানে, লোয়ার সার্কুলার রোড আর একটা হচ্ছে পার্ক স্ট্রিট সিমেট্রি। তো আমি ওগুলো জায়গাগুলো করে রেখেছিলাম যেখানে এখানে আমি যাব। কিন্তু ওই রাস্তাতে আমি অনেকবার গেছি, কখন ওই জায়গাটা দেখতে পাইনি যে সিমেট্রিটা কোথায়। সবাই জানতাম যে পার্ক স্ট্রিটে আছে। আমি জুলাই মাস থেকে অলমোস্ট 6 মাস কলেজ করেছি। মল্লিক বাজারে আমাকে নামতে হতো, ঢাকুরিয়া থেকে মল্লিক বাজার নেমে সোজা কিছুটা আমি হেঁটেই যেতাম। তো ওই রাস্তায় আমার সিমেট্রি পড়ে আমি কোনো দেখতেই পাইনি। হঠাৎ কোনো একটা কারণবশত আমার চোখটা পড়ে উল্টো দিকে পারে, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে এটা সিমেট্রি। আচ্ছা, এটাই তো সেই সিমেট্রি। আমরা যেদিন প্রথম যাই সেদিনই আমাদের এত ভালো লেগেছে জায়গাটা, এত ইন্টারেস্টিং লেগেছে। ভাই কেউ নেই আশেপাশে, গল্প করো। আর তখন অতটা পপুলার ছিল না জায়গাটা। তো আমি কি করলাম, কলেজ থেকে ঘুরে আসার পথে, আমার তখন 1টা থেকে 3টে অবধি ক্লাস হতো, আমি আসার পথে একাই ঢুকলাম। মানে তখন ও ছিল না, কেউ ছিল না, আমি একাই ঢুকেছিলাম সিমেট্রিতে। গোটাটা আমি ঘুরেছিলাম একাই, দেখেছিলাম কি কি আছে, দেখলাম খুব সুন্দর জায়গা, ভালো লাগতো আমার, যেহেতু খুব ইন্টারেস্ট ছিল। সব কিছু ঘুরে দেখলাম ওখানে অনেকটা জায়গা, আর ওটা বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। ওইখানে ওই সিনেমাটা হয়েছিল, গোরস্থানের সাবধান। তো ওটার জন্য আমার আরো বেশি ভালো লাগতো। তো তারপরে একদিন বললাম চ ঘুরতে যাব, কোথায় না সিমেট্রি। তো এরকম সিমেট্রি, তারপরে স্প্ল্যানেড। আর আমার কলেজ শেষ করে আমি ওদেরকে ডেকে নিতাম, দিয়ে ওখানে ঢুকে যেতাম। সিমেট্রিতে আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি। এবং সিমেট্রির পর আমাদের আড্ডা শুরু হলো স্প্ল্যানেডের অলিগলিতে। স্প্ল্যানেডের অলিগলিতে শপিং। তখন ছিল বিগ বাজার, এখন তো বিগ বাজার নেই। বিগ বাজার মেইনলি আমরা যেতাম বেশিরভাগটা শিয়ালদাতে। হ্যাঁ, শিয়ালদাতে তখন আমার এখনো স্পষ্ট মনে আছে, শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম, একদম সোজা গিয়ে ডান হাতে পড়বে বিগ বাজার, যেখানে আমরা প্রচুর এন্ডলেস সময় কাটিয়েছি।
এরপরে আমাদের আড্ডা শুরু হলো, একটা কলেজ গ্রুপ তৈরি হলো, যেখানে আমি, ওই আরও 2-3টে বন্ধু, আমার তখনকার গার্লফ্রেন্ড, সবাই মিলে আমরা আড্ডা মারা শুরু করলাম। কোথায় বলতো? কোথায়? মনে কর। বাগবাজার ঘাট। বাগবাজার ঘাটটা আমরা কিন্তু বলতে গেলে অনেক পরে গিয়েছি। হ্যাঁ, নাইটি গলিতে তো আড্ডা মারতাম। নাইটি গলিতে না, প্ল্যানেট থেকে যেতে হতো। মনে পড়ছে না। প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে আমাদের বেশ কিছু স্মৃতি আছে। প্রিন্সেপ ঘাটে আমরা খুব ভালো সময় কাটিয়েছি, এবং তখনকার সময় না প্রিন্সেপ ঘাটে খুব অন্যরকম একটা ভিজুয়ালস ছিল। প্রিন্সেপ ঘাট তখন সত্যি কথা বলতে খুবই ভালো লাগতো ঘুরতে, কারণ চারিদিকে নতুন নতুন প্রেম দেখতে পেতাম। অ্যান্ড তাদের মধ্যে সেই যে কলেজ লাইফের সেই যে বিষণ্ণতা, একটা কলেজ লাইফের প্রেম, একটা অ্যাডভেঞ্চার, চুপি চুপি সব বসে আছে, একটা ভাইবস ছিল প্রিন্সেপ ঘাটে। ঘটি গরম আমরা খুব খেয়েছি, এবং লেবু চা, রাইট, ঘটি গরম অ্যান্ড লেবু চা। এরকম আমরা তখন বেসিক্যালি বাসেই ঘুরতাম, এদিকে ওদিকে, বাসে, মেট্রোতে। অ্যান্ড কলকাতা থেকে আরেকটা জিনিসে ঘুরতাম, বল কিসে? উবেরে ফ্রি। হ্যাঁ, তখন প্রচুর উবেরেও ফ্রিতে তখন উবের, ওলা এগুলো এলো সবে কলকাতায়, কিন্তু এগুলো ছিল না, মানে এগুলো আসাও আমরা দেখেছি। র্যাপিডো তো অনেক পরে আসলো, প্রথম উবের আর ওলা এসেছিল, যেগুলো আমরা তখন কলকাতায় নতুন, আর নতুন লগ ইন করলে ফ্রি রাইড দিত। হ্যাঁ। তো এরকম করে আমাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। মানে আমরা যেই বন্ধুত্বটা শুরু করেছিলাম, তখনও প্রায় 3 বছর হতে চললো আমাদের বন্ধুত্ব, সেটা ইভেনচুয়ালি এমন একটা সময়ে গিয়ে দাঁড়ায় যখন আমার সব বন্ধুরা জানতো যে সপ্তাহে 6টা দিন শুভজিৎকে পাওয়া যাবে। 6 দিন মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র অ্যান্ড রবি, শনিবার বাদে, কারণ শনিবার ছিল পলুডে। আমার কলেজ লাইফের সব বন্ধুরা জানতো আজকে শনিবার, মানে আজকে শুভজিৎকে আর পাওয়া যাবে না। তখনকার একটা খুব ইন্টারেস্টিং স্টোরি বলি, তুই বল। কোনটা? যে শনিবার দিন আমি একদিন ঘুমিয়ে থেকে গেছিলাম। তো বেসিক্যালি কি হতো, শনিবার করে থাকতো হচ্ছে আমার ডান্স ক্লাস, যেটা আমি আগে বললাম। তো আমার ডান্স ক্লাসের পরে আমার অ্যানিমেশনের ক্লাস থাকতো 3টের সময়। তো মিডিলে আমার কাছ থেকে 2 ঘন্টা টাইম এক্সট্রা থাকতো। তো আমি কি করতাম, আমি ওকে বলতাম প্রত্যেক শনিবার হলে যে ফোন করে, বেরোবি? ও বলতো হ্যাঁ বেরোবো, আসছি দাঁড়া। তখন যেহেতু আমি শিয়ালদাতেই করতাম, আর ও শিয়ালদা তখন শিফট হয়ে গেছিলো। শিয়ালদা শিফট হয়ে গেছিলাম ঠিকই। ও যে প্রত্যেক শনিবার আমাকে ফোন করে জিজ্ঞেস করতো যে আজকে বেরোবে কিনা, এই অ্যান্সারটা আমার কাছে হ্যাঁ প্রথম থেকে রেডি থাকতো। কারণ আমার যাবতীয় কাজ, ঘুরতে যাওয়া, খাওয়া, যা কিছু আমি বাকি 6 দিনে করতাম, আর এই গোটা দিন স্যাটারডে আমি গোটা দিন ফাঁকা রাখতাম। ইভেন ওর তখনকার গার্লফ্রেন্ডও জানতো ব্যাপারটা, তো ওইও শনিবার দিন কিছু বলতো না যে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেই ওই দিনের জন্য। 2 ঘন্টা ফাঁকা থাকতো, যে 2 ঘন্টা আমরা দেখা করতাম, এখানে ওখানে যেতাম, ঘুরতাম, 1টা থেকে 3টা অবধি থাকতাম। এবং সত্যি কথা বলতে অনেকে হয়তো ভাববে যে তখন আমাদের মধ্যে কিছু ছিল বা কোনো সফট কর্নার ছিল। তোর কি মনে হয়? হ্যাঁ, তখন আমারও একটা রিলেশনশিপ ছিল। তো তখন আমরা পিওর বন্ধুই ছিলাম, বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে। এবং জানি না, তখন আমি কোনোদিনও আমাদের মধ্যে এরকম ব্যাপারটা ছিলই না, একদমই ছিল, নো এক্সপেকটেশনস, কিছু ছিল না। কারণ ওকে আমি এতটা ট্রাস্ট করতাম যে ওর বাড়ির লোক, ওর কাছের লোক সবাই জানতো যে যদি শুভজিৎ এটা বলে দেয় তো ব্যাস ওটাই লাস্ট, এবং আমিও যেটা পৌলমী বলেছে সেটা ফার্স্ট অ্যান্ড লাস্ট, এরকমই একটা আরেকটা স্টোরি আছে, ওটাতে আসছি, এটা আগে কমপ্লিট করে নি। তো একটা শনিবার কি হয় এরকম, আমি ওকে নাচের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি ওকে ফোন করছি, ধরছে না। অনেকবার ইন্টারেস্টিং স্টোরি, এটা খুব ইন্টারেস্টিং। অনেকবার ফোন করছি, ধরছে না। আমি ওর পিজিটা চিনতাম যেখানে থাকতো। একটা কথা বলে দিই আগে, একটা কথা বলে দিই, আমার পিজিতে সব কিছু অ্যালাউড ছিল, মানে মদ খাওয়া থেকে শুরু করে কিডন্যাপিং সব অ্যালাউড। শুধু একটাই জিনিস অ্যালাউ ছিল না, কোনো ফিমেল অ্যালাউ ছিল না কোনোদিনও। সেটা না প্যারেন্টস বা মানে কারোর মাও যদি আসতো তো বাইরে থেকে দেখা করতো, বাইরে গল্প করতো, ভেতরে অ্যালাউ ছিল না, কারণ মা, বোন, দিদি কেউ কোনোদিন অ্যালাউ ছিল না। আমি জানতাম না, আমি এটা ওর কাছে পরে শুনেছিলাম, আমি সেই দিন জানতাম না, তখনও জানতাম না। তো আমি অনেকবার কল করছি, ধরছে না। আমি কোথায় যাব, আবার বাড়ি চলে যাব নাকি, করতে ভাবলাম যে চলে যাই, ওর তো পিজিটা কাছে, যাই গিয়ে দেখি।
তো এবার কি হতো, ওর পিজিতে না বাইরে একটা সুইচ বোর্ড ছিল একটু বারান্দাতে। ভূতিয়া ভূতিয়া ছিল না আমার পিজিটা? হ্যাঁ, রাস্তাটা ছিল রাস্তার একটু ভূতিয়া ছিল, আর আমার পিজিটা একটু অন্ধকার ছিল পুরো। আর ওদের পিজিতে না, আমিও শুনেছিলাম ওর কাছে যে টাওয়ার থাকতো না ফোনে, তো ফোনটা কি করতো বাইরে চার্জে দিয়ে ভেতরে থাকতো, মানে ফোন সবার ফোন ঘরের থাকতো বাইরে, ব্যালকনি একটা টাইপ ছিল যেখানে একটু একটু টাওয়ার আসতো। তাও তখন রিলায়েন্সের সিম ছিল, তখন কি ছিল মনে নেই, ডোকোমো, তখন জিও ছিল না, মোট জিও কথা ছিল না, জিও মোট কথা, ওঠেনি হ্যাঁ। তখনও। ও সবার ফোন লাইন দিয়ে বাইরে রাখা থাকতো। আই স্টিল রিমেম্বার, বাইরে লাইন দিয়ে সবার ফোন আছে, আর সবাই নিজের ঘরে নিজের মতো কাজ করছে, আধ এক ঘন্টা পর ফোন চেক করছে, ব্যাস এটা। তো এবার আমি পিজি চিনতাম, তো আমি ফোন করছি, ফোন রিং হয়ে যাচ্ছে, ধরছে না। তো আমি বললাম যাই, চলেই যাই দেখি। তো গলিতে ঢুকেছি, ফোন করছি, ধরছে না, ফোন কন্টিনিউ করেই যাচ্ছি, ধরছে না। আমি সামনে যাব, কি জানি কে আছে না আছে, একটু গেলাম, আবার ঘুরে চলে আসলাম কিছুটা, আবার ফোন করছি, ধরে না ধরে না ধরে না। তো আমি আবার দুবার গেলাম, যে ঘুরে চলে আসলাম, যে যাবো না, সামনে কেউ যদি দেখে নেয় কি ভাববে। তারপর হলাম না যাই, সাহস করে। প্রথমবার কোনো এরকম মেল পিজি যেখানে শুধুমাত্র বয়েস, মানে আর কেউ পিওর না, মেল পিজি, পিওর মেল বয়েস পিজি। পিজি। হ্যাঁ, প্রথমবার আমি একদম নতুন কলকাতায় তখন। হ্যাঁ, গেছি, আস্তে আস্তে গেছি, গিয়ে দেখছি সামনে একটা ম্যাডাম বসে আছেন। তো আমি দিয়ে বাইরে সুইচ বোর্ডের দিকে চোখ বলেও দেখলাম সুইচ বোর্ডের ঠিক উপরটাতে ফোনটা রাখা, ওর একটা কিপ্যাড ফোন ছিল এইটুকুনি, তো স্যামসাং গুরু। এইটুকুনি ফোনটা। তো আমি ভাবছি কি যে কি বলবো, আমি সামনে গেছি, আমার দিকে কেমন করে একটা তাকিয়েছে। আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, শুভজিৎ আছে? তো বললো, শুভজিৎ তুমি কে? বললাম আমি ওর বান্ধবী, পড়তে যাব, তাই ডাকছি, অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছে না। বলছে ঠিক আছে বসো, ভেতরে এবার আসো, একটা কথা বলি, ভেতরে এসে বসো। আমাদের পিজিতে নাই করেও 45 to 50 ছেলে থাকতো, এবং যে ম্যামটার কথা বলছি সেই ম্যামটা তখনকার সময় দেখাশোনা করতো। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি 100% শিওর সবাইকে চেনে না, আচ্ছা। খুব বেশি হলে 10 থেকে 12 জনকে চেনে, আর খুব বেশি হলে 5 থেকে 6 জনের নাম জানতো। ওকে তো চেনে, আমি গ্যারান্টি। কারণ আমাদের পিজিতে ম্যাম পর্যন্ত সেভাবে অ্যালাউড ছিল না, মানে ঢোকার পরই একটা বসবার জায়গা ছিল যেখানে সব চাবি টাবি আরও জিনিসপত্র, ইভেন বিশ্রাম করার একটা জায়গা, সিকিউরিটি গার্ড রাতে ঘুমানোর জায়গা ছিল, ওখানে ম্যাম ছিল। ওর থেকে উপরে শুধুমাত্র যে কেয়ারটেকার জেঠু বা দাদু, চাচা বলতাম আমরা, তারই যাতায়াতের ইয়ে ছিল। তো ম্যাম আমাকে খুব ভালোবাসতো, আচ্ছা, খুব ভালোবাসতো, আমার আমি নামও জানতো। একদম ভয় ভয়ে ঢুকেছি, আমি তো চিনি না। সামনে একটা টিভি ছিল লাগানো মনে হয়, একটা না রিসেপশনে। তো আমি সপ্তাহে একদিন আমরা ওটাতে সিনেমা দেখতে তো আমি সামনে দেখলাম একটা বেঞ্চ ছিল, বেঞ্চে বললো বসো, আমি ডেকে দিচ্ছি। তা আমি বসে না টিভির দিকে তাকিয়েছিলাম, এরকম ভাবে যে কি করব, কোন দিকে তাকাবো, কি কোশ্চেন করে নেবে, কি বলে দেবো, ভয় ভয়। তো ওকে ডেকে পাঠালো কাকে দিয়ে একটা, যে শুভজিৎকে একটু ডাকো তো। তো ওই জানে না, ওর ফোন তো বাইরে। ও এসে না হট করে আমাকে দেখে চমকে গেছে, যে কী ব্যাপার, ও কোথা থেকে এলো এখানে। তো কইনি বলছে তুই এসে গেছিস, চ চ চ পড়তে যাবো, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ এই চ। ভাইরাসটা 1 সেকেন্ডের মধ্যে গোটা বিল্ডিং এ উঠে গেল, যে আমাদের এই বিল্ডিং এ প্রথমবার পদার্পণ করেছে কোনো ফিমেল, আর সেটা জাস্ট ঝড়ের গতিতে রটে গেল একদম 1 সেকেন্ডের মধ্যে। আর ও আমাকে বলছে চ না পড়তে যাবি, চ চ চ চ। আচ্ছা পড়তে, ও হ্যাঁ হ্যাঁ পড়তে যাবো পড়তে যাবো পড়তে যাবো, আজকে তো পড়া আছে। দিয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে ব্যাগ নিয়ে বেরোলো কি বেরোলো মনে নেই, বাইরে থেকে ফোনটা নিয়ে বললো কি মা তুই চলে এসেছিস ভেতর, তোকে কিছু বললো না, তোকে বকেনি, কিছু বলেনি? আমি বললাম না কিছু তো বলেনি, আমাকে বললো ভেতরে এসে বসো। বলছে বাপরে, ম্যাডামের কি কিছু হয়ে গেছে, এরকম তো কাউকে ঢুকতে দেয় না। তখন আমি শুনলাম যে ওদের পিজিতে কোনো ফিমেল অ্যালাউই নেই। ইট ওয়াজ এ হিস্ট্রি, মানে শি ক্রিয়েটেড আ হিস্ট্রি। তো যাই হোক, ওটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ছিল। তো ও বোধহয় আমার বিয়েটাও, আমি যেখানে থাকতাম ওটাও দেখেছিল, খুব ছোট্ট একটা রুম ছিল। আমি আর আমার, মানে আমি শিয়ালদাতে দেখেছিলাম, পরে আরেকদিন গেছিলাম কি মনে নেই, একবার রিকু আর আমি বোধহয় কোনো গিফট প্যাকিং করতে, মনে নাই আমার ঠিক, হতে পারে একবার পরে হয়তো আমি আর রিকু একবার গেছিলাম গিফট বানাতে, একটা বন্ধুর জন্মদিন উপলক্ষে একটা গিফট বানাচ্ছিলাম। তো ওটাই ফার্স্ট আমি গেছিলাম। তারপর আর যাইনি, আমার আর যাওয়ার দরকার পড়েনি। তারপর ও চলে গেছিল মানিকতলায়। মানে আমি কলকাতাতে 3-4টে তো জায়গা চেঞ্জ আর করেছি। আমি থেকে গেছিলাম একই ঢাকুরিয়াতে, আমার মামা বাড়িতে থাকতাম। আর যেহেতু বাড়িতে থাকতাম, তো আমার উপর অনেক রেস্ট্রিকশনস ছিল। আর এরপরে আসে এমন একটা ফেজ যেখানে আমরা প্রচণ্ড বিজি হয়ে যাই, আমার যতদূর মনে পড়ে লাইফে। এবং তখনকার সময় আমার লাইফে প্রচুর ডাউনফল বলতে পারি, প্লাস একটা খুব খারাপ সময় যেতে থাকে একটা সময় পর। অ্যান্ড এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3।
এরপরে আসে চ্যাপ্টার 4, যেখানে কলকাতার সমস্ত কাহিনী হয়ে যায় কমপ্লিট। আমার সময় চলে আসে মালদা আসার, এবং তখনও বোধহয় তুই কলকাতাতে ছিলি আমি আসার পরে। তো তখন বেশ ভালো কথাবার্তা হতো। ফাইনালি না তখনও হতো না, তখন মাঝখানে তুই আমার সাথে 3 মাস কথা বলিসনি, ওটার একটা কারণ আলাদা ছিল, যাই হোক ওটা আর বলছি না। তো আমার লাস্ট রিলেশনশিপ অনেক বড় ঝামেলা হয়, এবং আমার রুমমেটের সঙ্গে ঝামেলা হয়, আমার বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়, অনেক কিছু হয়। আমার কলেজ লাইফ অলমোস্ট পড়াশুনো কমপ্লিটের দিকে, এবং তারপরে চলে আসি আমি মালদায়, এবং সেখানে আমার সমস্ত কিছু নিয়ে আসতে অনেক দিন সময় লেগেছিল, কারণ প্রচুর জিনিসপত্র ছিল কলকাতায়। তারপরে তুই বোধহয় কলকাতাতেই ছিলিস আমার কিছু তখন মাস। মালদা আসার কোনো রকম প্ল্যানিং ছিল না, আমি 2019 পুরোটাই কলকাতাতেই ছিলাম। তারপরে আমার লাস্ট রিলেশনশিপ ব্রেকআপ হয়ে, এবং এইবার শুরু হয় বোধহয় কোভিড। হ্যাঁ 2020 মার্চ, তখন এইচএস চলছিল, তো তার আগে মাধ্যমিক হয়, তারপর আমি কলকাতা গেছিলাম ভাইকে নিয়ে। তো ওখান থেকে আমি ফিরি মানে খুব তাড়াতাড়ি ফিরেছিলাম, কারণ তখন শুনছিলাম যে লকডাউন হয়ে যাবে, লকডাউন হয়ে যাবে, এরকম ব্যাপার শুনতে শুনতে কলকাতা থেকে মালদা চলে আসি মার্চ মাসে 2020। তো আমি আসি 20 তারিখে, 22 তারিখ থেকে শুরু হয় লকডাউন। প্রথম লকডাউন, একদম যে লকডাউন ওয়ার্ডটাই আমরা তখন প্রথম COVID-19 শুনলাম যে এটা একটা ওয়ার্ড হয় লকডাউন, তো ওইটাই থেকে শুরু এবার। তার একটু ব্যাকে বলি, এর আগে যখন আমি কলকাতায় ছিলাম তখন ফার্স্ট আমি আমার রুমমেট এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রথম একটা ফেসবুক পেজ খুলেছিলাম, এবং সেখানে আমরা প্রথম দিকে ভাইন্স, এবং তারপরে আমরা কিছু প্র্যাঙ্ক, এবং তারপরে কিছু সোশ্যাল এক্সপেরিমেন্ট, এবং লাস্টে আমরা কিছু ভ্লগস ট্রাই করেছিলাম। এবং সেই তখনকার টাইমের পেজটার নাম ছিল কি বলতো, মনে আছে তো? কলকাতা ব্লগার। কলকাতা ব্লগার। আর তখন এটা কলকাতা ব্লগার অফিসিয়াল পেজ ছিল, এবং আমরা মাল্টিপল জিনিস ট্রাই করেছিলাম, সোশ্যাল এক্সপেরিমেন্ট, ফানি ভিডিওস, ভাইন্স, হোস্টেল লাইফ মক ভিডিও, কিন্তু আমি ওগুলোর মধ্যে একদমই ছিলাম না। রোস্ট ভিডিও, সব থেকে বেশি যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক আমরা অনেকগুলো শ্যুট করেছিলাম, তখন তখন ভীষণ মজা ছিল, এইগুলো করতে ব্যাপক লাগতো। এবং ভিডিওর সঙ্গে সঙ্গে তখন টিকটকও চলতো। টিকটকে আমি সেরকম খুব একটা পপুলার ছিলাম না, কিন্তু তখন টিকটক ছিল, টিকটক ছিল টিকটক তখন। অনেক ভিডিও বানিয়েছিল। টিকটকে সেরকম ভিডিও বানাতো না, আমি বড় ভিডিওই ট্রাই করেছি, এবং পাবলিক প্লেসে গিয়ে ভিডিও করার যে স্টার্টিংটা সেটা কিন্তু কলকাতা থেকেই হয়। আমার প্রথম যে আমার ইউটিউব চ্যানেলে এখন আমার ফার্স্ট ভিডিও রয়েছে যেটা আপলোডেড, এর আগে প্রচুর ভিডিও ছিল, এবং কলকাতা ভ্লগার যে পেজটা ওটা টেক ডাউন করা হয় ফর সার্টেন রিজন। আমার ওখানে প্রায় 30+ ভিডিওস ছিল, বড় বড় ভিডিও, 10 মিনিট প্লাস। তখন আমি ওই টাইমটাতে কলকাতায় থাকতাম, দিয়ে তারপরে কোভিডের টাইমে আমরা চলে আসি, আমি চলে আসি বেসিক্যালি, ও তো এখানেই ছিল। এবং মালদাতে এসে আমি প্রথম যেটা ট্রাই করি দ্যাট ইজ, আমার তখন একটা পেজ ছিল এবং তখন একটা ব্র্যান্ড ছিল দ্যাট ইজ সাইকো ফুডি ট্রাভেলার। এখন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, প্রচুর ব্লগ ছিল, এবং তখন ব্লগ লিখতাম খাবার নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তার ব্যাপারে, এবং সেগুলো মালদাতে হতো তখন, মানে মেইনলি প্রচুর ছবি, পপুলার ছিল। ভিডিও হতো না, ছবি, খুব হ্যাঁ, সুন্দর সুন্দর ছবি তোলা হতো। তো আমার প্রথম যে ব্র্যান্ডটা ছিল সাইকো ফুডি ট্রাভেলার, এটা কিন্তু খুব তখনকার টাইমে পপুলার একটা ব্র্যান্ড ছিল মালদা শহরে। প্রথম একটা ব্র্যান্ড ছিল যে এরকম টাইপের কাজগুলো করতো। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে বেশি পোস্ট হতো, আর ইনস্টাগ্রামটাও যখন ওঠে, মানে ইনস্টাগ্রাম তৈরি হওয়াটাও আমরা আমাদের টাইম থেকে আমরা দেখেছি। প্রথম ইনস্টাগ্রাম আসলে একটা নতুন অ্যাপ, যেমন এখন সবাই জানে ইনস্টাগ্রাম, তখন জানতামই না, তখন ছিলই না কিছু, ফেসবুক ছিল শুধুমাত্র, তারপর ইনস্টাগ্রামটা আসে অনেক বছর আগে, 2015-16 কথা এটা। আর তারপর থেকে ছবি পোস্ট হতো, তারপর আসে একটু একটু করে ব্লগ। এবং এইটা ইভেনচুয়ালি গিয়ে আমি পরে চেঞ্জ করি সুবিধ চ্যানেল নাম দিয়ে, এবং ফার্স্ট 1K সেলিব্রেশন হয়, তখন প্রচুর ভিডিও বানাতাম ব্লগে, এবং আমি একদম পুরোপুরি ঢুকে গেছি ব্লগিং অলমোস্ট। আসার অনেক পরে এটা গল্প। এই লাইফে ব্লগিং স্টার্ট করেছিলাম আমি আমার বন্ধুর সঙ্গে, প্রীতম। হি ওয়াজ এ জেম, অ্যান আর্টিস্ট, যে আমাকে এত দূর আসতে প্রচুর হেল্প করেছে, এবং প্রীতমের সঙ্গে আমার প্রথম ভিডিও। আর তখন এই জায়গাটা খুব পপুলার হচ্ছে মালদা শহরে, সেরকম কেউ বানাচ্ছে না, আর তো আমিও বেশ মজা পাচ্ছি। এইরকমভাবে আমার সাইকো ফুডি ট্রাভেলার ব্র্যান্ডটা চলছে, নিউ নিউ কোলাবোরেশনস প্ল্যান চলছে আর্টিস্টদের সঙ্গে। তখন তুই বোধহয় মালদা আসিস। মালদা না, না তার আগে এসে গেছিলাম আমি তো, মার্চে এসে গেছিলাম, তারপরে তো ভিডিও স্টার্ট করেছিলাম অনেকটাই পরে, কারণ তখন তো লকডাউন, তখন তো কোথাও বেরোনোর অপশন ছিল না।
ইভেন লকডাউনে আমি প্রচুর ভিডিও বানিয়েছি বাড়িতে বসে বসে তখন বিভিন্ন ধরনের ফুড ট্রাই করে, অনেক ফানি ভিডিও, লেসের প্যাকেটে কটা লেস থাকে, ম্যাগি 2 মিনিটে হয় কিনা, এগুলো ভিডিও এই টাইপের প্রচুর ভিডিও বানিয়েছি। আমার পুরনো পেজ যেটা হ্যাক হয়ে গেছে, শুভজিৎ চ্যানেল, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। এরপরে আসে একটা দর্দনাক কাহিনী, একটা ভাইরাস কোভিড-19, এবং এই সময় আমাদের কিছু ভালো স্মৃতি আছে, সেগুলো আগে বলি, তারপর খারাপগুলো বলছি। ভালো স্মৃতি হচ্ছে, আমার যতদূর মনে আছে যে আমরা অনেক দিন এরকম হয়েছে যে ভোর 4টার সময় বেরিয়েছি সাইকেল চালিয়ে বা বাইক নিয়ে, সাইকেলেও ইভেন আমাদের একটা ভিডিও আছে। তখন বাইকও খুব কমই পেতাম, সাইকেলে করে আমি আর পৌলমি প্রচুর ঘুরেছি, হেঁটে আমি আর পৌলমি প্রচুর ঘুরেছি, বাইকেও ঘুরেছি, ইভেন স্কুটিতে ঘুরেছি, বাইকে ঘুরেছি, ইভেন এখন কারেও ঘুরেছি। তো দিস ওয়াজ দ্য জার্নি। আমরা একদম প্রথম থেকে, যখন থেকে পরিচয় তখন থেকে আমরা সাইকেলে ঘুরতাম, তখন আমাদের সাইকেল ছিল। তারপর ও বাইক কিনে হচ্ছে এইচএস এর পরে, তখন ওর টাইম মেশিন ছিল একটা, হ্যাঁ ওটার নাম আমরা টাইম মেশিন রেখেছিলাম। তো তারপরে তখন আমরা ইভেন ওর বোনের সাইকেলেও ঘুরেছি, ওর নিজের সাইকেল, বোনের সাইকেল, সব সাইকেলে আমরা ঘুরেছি, সবুজ সাথীতেও ঘুরেছি। আর তারপরে হচ্ছে লকডাউন টাইমে বাইকে ঘুরতাম টাইম মেশিনে, তারপর ওটা চলে গেল, অন্য একটা বাইক আসলো, ওটাতে ঘুরেছি। ওই টাইমে আমরা হেঁটেও ঘুরেছি, আর তারপরে এখন কারেও ঘুরেছি। তো লকডাউনে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমরা সকালবেলা প্রায় 4টার দিকে বেরোতাম, দেন 4:30, 5টা, 5:30 বাজলে বাইক বাড়ির ভেতরে, মানে 6টার মধ্যে বাড়ি, এরকম তখন ওই আর কি 8টা থেকে 8টা অবধি রাস্তাঘাট খোলা থাকতো, 8টা থেকে আবার বন্ধ হয়ে যেত, মানে তখন আর চলা যেত না 8টার সময় থেকে। তো এই সময় আমরা প্রচুর সকালবেলা বেরিয়েছি, এবং একদিন প্রায় তখন 6টা বেজে গেছে, অলমোস্ট 5টা বেজে পার হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে পাংচার, বাইপাস দিয়ে আমি আর ওই হেঁটে হেঁটে গাড়ি ঠেলতে ঠেলতে আসছি। এখন যেখানে টিপসি ট্যাপ আছে সেখান দিয়ে একটু উঠেই যে ব্রিজটা শুরু হয়, ব্রিজটা শুরু হয়, ওখান দিয়ে গাড়ি ঠেলতে ঠেলতে, তখন তো ছিল না, বাইপাস চালু হয়নি একদমই, আর বাইপাস চালু হয়নি তখনও। তো প্রথম দিন আমরা গেছিলাম, গিয়ে ব্যাক করছিলাম, করতে করতে দেখলাম টিপসি এখন ঠিক যে জায়গাটায়, ওইখানটাতে এসেই গাড়িটা বন্ধ হয়ে গেল। ওখান থেকে ঠেলতে ঠেলতে বাড়ি এসেছি, ঠেলতে ঠেলতে জুতা ছিঁড়ে গেছে, জুতো ফেলে দিয়ে খালি পায়ে এসেছি। সো হিউজ স্টোরি। তো লকডাউনে আমাদের কথাবার্তা অনেক ইনক্রিজ হয়, সেই টাইমে আমারও ব্রেকআপ হয়ে যায়, তোরও বোধহয় কিছু এরকমই টাইপের ফেস ছিল। এই জায়গাটা আমার একটু গ্রে এরিয়া আছে, রিজন আছে। আমরা মাঝখানে একবার লকডাউন আগে আমরা ফারাক্কা ঘুরতে গেছিলাম একবার, গান্ধীঘাট না, গান্ধীঘাটের উল্টো দিকে রাস্তাটাতে একটা ছোট্ট জায়গা আছে, নাম জানি না ওই জায়গাটার, ফারাক্কা। ভোরবেলা একদিন ঘুম থেকে উঠে চলে গেছিলাম ফারাক্কা ঘুরতে। তো তারপরে আর কি আমার রিলেশনশিপে অনেক প্রবলেম ছিল, তো তারপর ওটাও ব্রেকআপ হয়ে যায় আমার লকডাউনের মধ্যেই। দেন কথাবার্তা আরও হয়, দেন মেসেজে একদিন বোধহয় বেরোনোর জন্য বলা হয়, বাট সকালবেলা এখন যেখানে ভাটরা আছে সেখানে আমরা গিয়েছিলাম, এবং সেখান থেকে আমাদের গোটা যে বন্ধুত্বের যে প্ল্যানটা আছে এটা একটু টার্ন নেয়, বাট ইট ওয়াজ এ ইন্টারেস্টিং মোমেন্ট আমাদের লাইফে। প্রথম এরকম একটা সিচুয়েশন যেখানে আমরা নিজেও বুঝতে পারছি না যে কী হচ্ছে, এত বছর ধরে আমরা একটা ভালো বন্ধুত্বের মধ্যে দিয়ে গেছে, সবাই জানে বেস্ট ফ্রেন্ড, সব থেকে অন্যরকমভাবে ট্রিট করা হয় ওকে, ও ততটাই মানে আমাকে বিশ্বাস করে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা তখন কি করছি আমাদের নিজেদের কাছেও ক্লিয়ার না, আমরা কিভাবে নিজেদের বন্ধুত্ব ব্যাপারটাকে নিয়ে চলবো, এই জিনিসগুলো কিভাবে এগাচ্ছে আমরা নিজেরা বুঝতে পারি না। মানে চলে না, বলে না ফ্লোতে চলছে, ফ্লো, গোয়িং উইথ দ্য ফ্লো, ওরকম টাইপের একটা ব্যাপার হয়ে গেছিল। কারণ আমরা এরকম ছিলাম না, আমার ক্ষেত্রে এরকম ব্যাপার ছিল যে ও কখনো কিছু বললে ওকে না আমি বলতে পারতাম না কোনোদিনও, আর যেটা বলবে সেটাই, ও যেটা বললো একটু আগেই যে আমি যেটা বলতাম ওটাই লাস্ট কথা, তো ওরকমই সেম ব্যাপার ছিল আমার দিকেও। মানে অন্য কারো কথা আমি শুনলেও আমি যতক্ষণ না ও বলবে যে এটা হয়েছে ততক্ষণ আমি বললাম ও ঠিক আছে বলছে বলুক, কোনো ব্যাপার না। তো এরকম একটা ব্যাপার ছিল, এবং এই সব কিছুর মধ্যে আমার যেটা মনে হয় পার্সোনালি, আমাদের কথাবার্তা বেশ ভালো অন্যদিকে এগাচ্ছিল, কিন্তু সব কিছুর মধ্যে একটা সিচুয়েশন আসে যে আমরা ফার্স্ট প্ল্যান করি আমাদের ফার্স্ট ট্রিপ কোথায় ছিল? শিটং।
বন্ধুদের সঙ্গে? বন্ধুদের সাথে 2020তেই, ওটা লাস্ট একদম ডিসেম্বরে। তো তখন আমরা ফার্স্ট একটা প্ল্যান করি কোভিডের পরই। কোভিড তখন মানে লকডাউন উঠে গেছিল, দুর্গাপূজা হয়ে গেল, নর্মাল হয়ে গেছিল, কিন্তু একদম যে কোভিড চলে গেছিল সেটা না। ইভেন পাহাড়ও আস্তে আস্তে খুলছে, এরকম টাইমে প্রথম আমরা প্ল্যান করি এবং সেখানে শিটংয়ে গিয়ে বিশাল মজা করি আমরা, দারুণ। সেখানে আরেকটু ক্লোজ হয়ে আমরা আরো কথাবার্তা বাড়ে এবং বন্ধুদের সঙ্গে একটা ফার্স্ট এরকম একটা ট্রিপ ছিল, দারুণ মজা হয়েছিল। পুরো ট্রিপটার ভ্লগও আছে আমাদের পেজে এবং সেখান থেকে আমার পেজে আছে। তখনও তুই বোধহয় ভিডিও করা শুরু করিস। তারপরে ও নিজের থেকে ভ্লগিং শুরু করলো, ওর একটা ট্রিপে অনেক পরে, তারও আগে আরো গল্প আছে যেবার আমরা প্রথম স্কুটি নিয়ে ঘুরতে যাই। হ্যাঁ, এরপরে আমরা প্রথম একটা ট্রিপ করি স্কুটি নিয়ে। এই ট্রিপটাও আমার কাছে ছিল একটা ম্যাজেস্টিক এবং তার সঙ্গে ট্রমাটাইজ ট্রিপ, বিকজ এত উত্থান পাথান আছে এই ট্রিপটাতে। এই সিরিজটা যদি তোমরা দেখো তো লিটারেলি তুমি বুঝতে পারবে যে কি লেভেলের মানে প্যাথেটিক হতে পারে একটা দার্জিলিং ট্রিপ। রাস্তায় স্কুটি খারাপ হওয়া থেকে শুরু করে স্কুটি টো করে বাড়ি আনতে হয়েছে আমাকে, এরকম সিচুয়েশন পরে হয়ে গেল না। টো তো আমরা ওইবার করিনি। আচ্ছা, পরে আমরা গাড়ি রেখে গেছিলাম দার্জিলিং, একজন অন্যের বাড়িতে আমরা গাড়ি রেখে দার্জিলিং গেছিলাম। ও ওয়াও, মানে কি ছিল। মানে ওই ব্লগটাতে তোমরা দেখতে পাবে সবটাই, কিন্তু আমাকে দেখতে পাবে না কারণ আমি ক্যামেরার পেছনে থাকতাম। হ্যাঁ, তো সবাই ভাবছিল যে ওটা আমার সোলো ট্রিপ, বাট পৌলমী ছিল ট্রিপটা। তো ইট ওয়াজ আওয়ার ফার্স্ট ট্রিপ এবং ফার্স্ট দার্জিলিং একসঙ্গে ঘোরা। বন্ডিংটা এখান থেকে আরেকটু বেশি স্ট্রং হয়। ফার্স্ট তখন ক্যাফেগুলো এক্সপ্লোর করা। দার্জিলিং তবে থেকে আমাদের কাছে খুব পছন্দের একটা জায়গা, আর এখনও দার্জিলিং কতবার গেছি আমি নিজেও গুনতে পারবো না। তো দার্জিলিংয়ে গ্লেনারিস, দার্জিলিংয়ে কেভেন্টার্স, এই সমস্ত কিছু তখনকার টাইমে এক্সপ্লোর করা। মল রোড, তখন আমরা গেছিলাম ক্রিসমাসের টাইমে, আর খুব কম বাজেটে, মানে আমাদের কাছে তখন টাকা বলতে খুবই লিমিটেড। আর এইরকম একটা সময় খুব ভালো, আমাদের খুব সময় কাটে এবং এই ক্যাফে এক্সপ্লোর করতে করতে নিজেদের মধ্যেও ডিস্টেন্স কমতে থাকে এবং একটা লাভ অ্যাঙ্গেল তো অবভিয়াসলি স্টার্ট হওয়া চালু করে দেয় এই টাইমটাতে। এবং তারপরে ত্রিবেণী ঘুরেছিলাম না ওই ট্রিপে, ফার্স্টে ত্রিবেণী গেছিলাম, ওখান থেকে আমরা গেছিলাম দার্জিলিং। এই ত্রিবেণীতে গিয়ে আমরা একটা ম্যাজেস্টিক স্টেরি নাইট বলে না, রাতের তারা, এরকম একটা দেখেছিলাম এবং সেখানে আমরা খুব ভালো ফিল করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ট্রিপ। এরপরে আমাদের আর একটা সিরিজ আছে যেটা অবভিয়াসলি ইউটিউবে লাইভ আছে, দ্যাট ইজ গোয়া ব্যাচেলার্স, গোয়া অন ব্যাচেলার্স, এরকম ব্যাচেলার্স ইন গোয়া। দ্যাট ট্রিপ নেম ওয়াজ ব্যাচেলার্স ইন গোয়া। আর এইখানে আমরা জাস্ট জাংলি হয়ে গেছিলাম, কারণ 5 জন বন্ধু ইন গোয়া হ্যাভিং মাস্তি, ফরগেটিং অ্যাবাউট অল দ্য মানে ওল্ড ব্যাড থিংস। এটা একটা আমাদের ড্রিম ছিল যে আমরা ব্যাচেলর লাইফে গোয়া যাব। আমাদের কাছে এরকম ভাবে যে কেউ কোনোদিনও প্রথমবারে গোয়া ট্রিপ প্ল্যান করে সাকসেসফুল হয়নি, সেখানে আমাদেরকে হতেই হবে, এটাই ছিল আমাদের কাছে মেন এজেন্ডা। আর গোয়াতে আমরা ফাটিয়ে মজা করেছিলাম এবং প্রচণ্ড বাজেভাবে বার্গেনিং করেছিলাম। আমরা সেখানে মজা করেছি, ডান্স করেছি, মারামারি করেছি, ঝগড়া করেছি। এতটাই আমরা সবাই স্ট্রাগলিং পিরিয়ডে ছিলাম যে আমরা প্রত্যেক দিন গুনতাম যে আমাদের আর এই কদিন বাকি আছে, আমাদের এত টাকা জমাতে হবে। আর আমরা অনেক মাস ধরে প্ল্যান করেছিলাম, অলমোস্ট এপ্রিল মে মাস থেকে 2022-এ। আর ওই প্রত্যেক মাসে টাকা জমিয়ে জমিয়ে যেটুকু যা ইনকাম করতাম সবাই, তখন তো আমাদের এত ইনকাম কারোরই ছিল না, তো যেটুকু টাকা ইনকাম করতাম সেখান থেকে পার ডে খরচা, প্রত্যেক মাসের খরচা করে তারপরে টাকা সেভ করে আমরা চা খাওয়াও কমিয়ে দিয়েছিলাম। কিছু বাইরে আমরা খেতামই না বলতে গেলে, এরকম বাড়ি থেকে খেয়ে বেরোতে বেরোতে বাইরে খরচা না হয়, ওইভাবে করতে করতে আমরা টাকা জমিয়ে অক্টোবর মাসে গেছিলাম হচ্ছে গোয়া। আর এইখানে আমার আর ওর মধ্যে বন্ডিং আরও বেড়ে যায়, যদিও গোয়াতে আমাদের অনেকবার ঝামেলা হয়েছে বিভিন্ন কারণে, বাট গোয়া ট্রিপ ওয়াজ ম্যাজিক্যাল। ইট ওয়াজ এ থেরাপি। এইখানে আমার ব্লগও আছে, ওর ব্লগও আছে, তখন অলরেডি আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছিলাম 2022 থেকে। আর গোয়াকে এতবার আমি কেন বলছি আমার লাইফে কেন ম্যাজেস্টিক, কেন আমি গোয়াকে এত ভালোবাসি, এর আগে পর্যন্ত আমার লাইফে যত ট্রমাটাইজ সময় গেছে, যত খারাপ সময় গেছে, যত কঠিন পরিস্থিতির মধ্যে গেছে, সব কিছু যেন আমি ওই লাইফের 5 দিনে ঢেলে দিয়েছিলাম।
আমার এখনো মনে হয় যদি আমি আমার ওই পার্টিকুলার ট্রিপটা যদি না করতাম, আমি এত ফ্লুয়েন্ট, এত এই রকম অ্যাটলিস্ট হতাম না। গোয়া আমাকে অনেক চেঞ্জ করেছে, অনেক প্রভাবিত করেছে। গোয়া ওয়াজ এ ব্লেসিং ফর মি। আর এই ট্রিপটাতে ওকে আরও কাছ থেকে দেখেছি, আমি আরও চিনেছি এবং আমাদের মধ্যে আরও বেশি বন্ডিং বেড়েছিল এই বিভিন্ন ট্রিপ। গোয়া, দেন উই হ্যাড এ ট্রিপ অ্যাট বারাণসী, অ্যান্ড সেখানেও আমাদের খুব ভালো ভালো সময় আছে। বারাণসীর গলি, বারাণসীর খাবার দাবার, আরতি, এবং ওখানে বোধহয় চাট খেয়েছিলাম আমরা একটা স্পেশাল দোকান থেকে একটা চাট খেয়েছিলাম। এবং বানারস ওয়াজ ম্যাজিক্যাল প্লেস। আমি সবাইকে বলবো বানারস যেতে। বানারস আর গোয়া, তোর কোনটা ভালো লাগে? দুটো দু রকম, একটা পুরোটাই পার্টি প্লেস গোয়া, না পার্টি প্লেস না, গোয়ারও দুটো গোয়া ফেজ সব আছে। রকম আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবাই যেটা নামে জানে যে গোয়া পার্টি প্লেস। তো গোয়ার কিন্তু দুটো ভাগ আছে, সাউথ আর নর্থ, এন্ড দুটো একদমই ডিফারেন্ট। তো আমাদের দুটোই খুব ভালো লেগেছিল। মানে গোয়া কি বলবো, ওটা নিয়ে কিছু বলার নেই, কোনো এক্সপ্লেনেশন নেই গোয়া নিয়ে। আর বারাণসী একদমই আলাদা। দেন ভিডিওর জন্য আরো বিভিন্ন জায়গায় কলকাতার অনেক রিসর্টস ঘোরা, প্লাস বালাসোরে আমরা 2-3 বার বোধহয় গিয়েছি বিভিন্ন ভিডিও শ্যুটের কারণে, আরও বাইরে বাইরে বহু জায়গায় গিয়েছি। তো এই ঘুরতে যাওয়াটা আমাদের লাইফে একটা বেশ ভালো ইম্প্যাক্টফুল ছিল, এবং তার সঙ্গে আমাদের যে রিলেশনশিপ, যে লাভ অ্যাঙ্গেল, যে বন্ডিং তৈরিটা আরও বেশি স্ট্রঙ্গার হয়। দেন উই ক্রিয়েটেড ওয়াইজ মিডিয়া, অ্যান্ড ওয়াইজ মিডিয়া আমাদের জন্য একটা ব্লেসিং, একটা বরদান বলতে পারি আমি। কারণ ওয়াইজ মিডিয়া আমরা যখন প্ল্যান করেছিলাম, ইট ওয়াজ এ লিটল বেবি। কারণ আমরা জাস্ট প্ল্যান করেছিলাম যে আমরা তো সবাই ভিডিও বানাই, তো আমরা সবাই না হয় একটা আন্ডার দ্য রুফটপ একটা বানাই, সবাই মিলে, যেখানে একটা ছাতার মতো থাকবে, সবাই মিলে ভিডিও বানাই। এই প্ল্যান থেকে দেন উই ক্রিয়েটেড ওয়াইজ মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড কো, যেটাকে পরে ট্রেডমার্ক আমরা করাতে পারিনি এবং ওই নামে রেজিস্ট্রেশনও পাইনি। দেন আমরা ওয়াইজ মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড কোকে ছেড়ে ওয়াইজ মিডিয়াতে আসি। তারপরে ওয়াইজ মিডিয়া পিআর, তারপরে ওয়াইজ মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, দেন ওয়াইজ মিডিয়া অফলাইন, ওয়াইজ মিডিয়া কি আছে আরো চলবে এখন। তো ওগুলো ক্রমশ প্রকাশ্য। তবে এই ব্র্যান্ডিংয়ের মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেক স্ট্রাগলিং দেখেছি। আমাদের এমনও সময় গিয়েছে যে লিটারেলি আমরা প্রত্যেকটা পেনি খরচা করার আগে আমি আরও হিসাব করতাম। একটা জিনিস আমি বলে রাখি, কখনোই আমাদের মধ্যে এই জিনিসটা আসেনি, আমি একদম ফার্স্ট থেকে একবার রিভাইজ করছি একটা জিনিস, যে আমরা প্রথম থেকেই এমনভাবে প্ল্যান করে গোটা মাস চালাতাম। আমি আর আমার দুটো বন্ধু, আমার যখন ফার্স্ট ফেজের চ্যাপ্টার 1-এর গল্প বলছিলাম, তখনকার গার্লফ্রেন্ডের সময় যদি আমি বলি, তো আমরা 4 জন মিলে গোটা মাসকে না ডিভাইড করে খরচা করতাম। বলে দে একটু কিরকম ভাবে। ওই তো 4টে সপ্তাহ ছিল, তো আমরা প্রথম দিকে হয়তো একজন করলো, দ্বিতীয়তে একজন, তৃতীয়তে ও করলো হয়তো, বা চতুর্থতে আমি, এরকম ভাবে আমাদের চলতো। তো এখনো আমরা যেই ইনভেস্টমেন্টগুলো প্ল্যান করি, তখন অ্যাকচুয়ালি ওই টাইমটাতে আমাদের অত খরচা ছিল না। আমরা হ্যাঁ। হয়তো ফুচকা খাওয়া বা হয়তো কোনো দিন রোল খাওয়াটা মানে লাক্সারি, কোনো একদিন লাক্সারি, হ্যাঁ, রোলটা তো আমরা ভাগ করে খেয়েছি 4 জন মিলে। আমরা খুব বেশি হলে ফুচকা খেতাম, বা হয়তো কখনো পার্কে যেটা রেস্টুরেন্ট আছে ওখানে আমরা কাটলেট খেতাম, মোগলাই কাটলেট, দুটো 30 টাকা দাম ছিল কাটলেটের। সেটার জন্য আমরা টাকা জমিয়ে রাখতাম যে একদিন আমরা 4 জন খাবো, আমাদের এতগুলো টাকা লাগবে। তো এখনো পর্যন্ত ওয়াইজ মিডিয়ার জন্য উই সেভ মানে লট, পেনি জমিয়ে আমরা ওয়াইজ মিডিয়া তৈরি করেছি। এবং এখনো পর্যন্ত আমি আর ওই ছোট ছোট ট্রিপ হোক বা ছোট কোনো গ্যাজেট হোক, এভরিথিং প্ল্যান করি। তো আমি তোমাদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, সবাইকেই বলবো যে মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। যার সাথে থাকছো, যে কোম্পানিতে থাকছো, যেভাবে কাজ করছো, বাড়িতে যেভাবে করছো, খরচাটা ডিভাইড করাটা আমার মনে হয় খুব খুব ইম্পর্টেন্ট। আগে নিজেদের মধ্যে ডিসকাস করা উচিত, যে কোনো ট্রিপ প্ল্যান করা উচিত। নাথিং ইজ ইম্পসিবল। আমরা যদি আজ থেকে এত বছর আগে গোটা বছর টাকা জমিয়ে আমাদের জীবনের সব থেকে সেরা ট্রিপ করতে পারি গোয়া, তো মানুষ টাকা জমিয়ে মার্সেও যেতে পারে। তো এইটার জন্য লাগবে গুড প্ল্যানিং। এখন যদি আমরা চাই তো একদিনেই হয়তো প্ল্যান করে নিতে পারবো গোয়া, এবং 1 মাসে সেভ করা টাকা থেকে আমরা গোয়া প্ল্যান করতে পারবো ইন ফ্লাইট। বাট আমাদের কাছে এখন সময় নেই। তখন আমাদের কাছে প্রচুর সময় ছিল, এসিতে যাওয়ার মতো খরচাটাও ছিল না যে আমরা
এসির টিকিট বের করতে পারবো, তো ওই জন্য আমরা স্লিপারে গেছিলাম যাতে আমাদের খরচাটা অনেকটা কমে যারা আসে আমাদের ওখানে। সিরিজটা দেখতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনের লিংক আছে, গিয়ে চেক আউট করতে পারো। তো এখন যেমন আমাদের কাছে গোয়া যাওয়াটা খুব মানে হার্ড টাস্ক হবে না, কিন্তু এখন আমাদের কাছে সময় নেই। তো সময় থাকতে ঘোরাটা খুব ইম্পর্টেন্ট। ঘুরতে গেলে নিজেকে তো চেনাই যায়, প্রিয় মানুষকে চেনা যায়, কাছের মানুষকে চেনা যায়, অথবা তুমি যার সাথে আছো বা আপনারা যার সাথে আছেন তার সঙ্গে সারাটা জীবন কাটানো যাবে কিনা, এই সমস্ত জিনিসগুলো বোঝা যায়। খরচা কিভাবে ডিভাইড করব বোঝা যায়, কিভাবে রাগ করলে তাকে মানাতে হবে বোঝা যায়, কিভাবে সুখ দুঃখ ভাগ করে নিতে হবে বোঝা যায়, কিভাবে গাড়ি পাংচার হয়ে গেলে, খারাপ হয়ে গেলে গাড়ি টো করে আনার যে সাহসটা অন্য কেউ জোগাতে পারে, এই সমস্ত জিনিস খুঁটিনাটি A to Z, অ থেকে শুরু করে ক খ সমস্ত কিছু আমরা মানে কঠিন থেকে শিখেছি। কঠিন সিচুয়েশনে প্যানিক না করে কিভাবে ঠান্ডা মাথায় সেটাকে ম্যানেজ করে তার Manage করা সলিউশন যায়। বের করে সেখান থেকে বেরিয়ে কিভাবে আসা যায়। টাকা না থাকলেও একটা ট্রিপ প্ল্যান করা যায়, কিভাবে ট্রিপ প্ল্যান করার জন্য প্ল্যান করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, সব কিছু একটা মানে ছবির মতো পরিকল্পনার দরকার হয়। আর তার জন্য দরকার হয় প্রচুর পরিমাণে ট্রাভেল। এই ট্রাভেল আজকে আমাদেরকে ওয়াইজ মিডিয়া তৈরি করতে শিখিয়েছে, এই ট্রাভেলই আজকে আমাকে আর ওকে বিল্ড করেছে। এই ট্রাভেলের জন্যই আজকে আমরা নতুন একটা জীবন শুরু করতে চলেছি। এই ট্রাভেলই আমাদের বন্ধুত্বকে একটা ভালোবাসায়, একটা সংসারে পরিণত করেছে। এবং এই ট্রাভেলের জন্যই আমরা আমাদের পাস্ট লাইফ, আমাদের পুরনো প্রিয়জনদেরকে কি করে মানিয়ে বা কি করে ইগনোর করে বা কি করে সমস্ত কিছু ভেতর দিয়ে নতুন করে জীবন আবার শুরু করতে হবে, এগুলো শিখিয়েছে। এবং এর মধ্যে দিয়ে আমার মনে হয় যে গোটা লাইফকে আমি একবারে দেখতে পাবো আমার কয়েকটা ট্রিপকে যদি আমরা একসঙ্গে মিলিয়ে দিই। আমি বলবো এটাই অবভিয়াসলি যে তোমাদেরকেও, আপনাদের সবাইকে বলবো যে ট্রাভেল করাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? ট্রাভেলের মধ্যে দিয়ে সব কিছু চেনা যায়, সাহসটাও বাড়ে বাইরে যাওয়ার, বাইরে গিয়ে লোকের সাথে কমিউনিকেট করা, ইভেন নিজেদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয় না, যে ট্রাস্ট বিল্ড হয় না, এটা কোনোদিনও আর কোনো জায়গাতে পসিবল না। না বই পড়ে পসিবল, না বাবা মা শেখালে পসিবল, না বন্ধুরা শেখালে পসিবল। এটা শুধুমাত্র রিয়েল লাইফে স্ট্রাগল করেই পসিবল। আমরা অনেক জায়গায় ঘুরেছি, বাইকে, স্কুটিতে, ট্রেনে, গাড়িতে, সব জায়গার এক্সপিরিয়েন্স নিয়েছি, বাসেও নিয়েছি, সব জায়গার এক্সপিরিয়েন্স দূর করে থেকে কাছে সব রকম জায়গায়। দেন উই ডিসাইডেড, মরুভূমি যায়নি, সমুদ্র, সব রকম। দেন উই ডিসাইডেড, এবং আমরা রিয়েলাইজও করি যে হয়তো আমরা একে অপরের সঙ্গে থাকতে পারবো। দেন এমন একদিন আসে যেদিন আমরা নিজেদের মধ্যে কনফেস করি। তারপরের ব্যাপারটা বাড়িতে বলা থেকে শুরু করে নেক্সট যে ডেটে আমরা বিয়ে করছি, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়, তবে খুব কম টাইমের মধ্যে। তবে একটা কথা অবভিয়াসলি বলবো যে প্রথম থেকে যে জিনিসটা এখনো পর্যন্ত আছে, দ্যাট ইজ ট্রাস্ট। এমন কখনো সময় খুব খারাপ গেছে, ভালো গেছে, ঝামেলাঝাটি হয়েছে, বাট ট্রাস্টটা কিন্তু আছেই এখনো পর্যন্ত। আমার সব বন্ধুরা ছোটবেলা যারা আছে তারা জানে পৌলমী মানে শুভজিৎ মানে পৌলমী। হয়তো আমাদের মধ্যে ভালোবাসাটা পরে তৈরি হয়েছে, কিন্তু বন্ধুত্বটা আজও বিরাজমান। এবং এখনো পর্যন্ত আমরা সেই মোমোর ওখানেই আড্ডা মারি, ওই চায়ের দোকানেই যাই, ওই বাঁধের ওখানেই ঘুরি, ওই বাইপাসেই রোজ আমাদের যাতায়াত। বড় হয়ে গেছি অনেকটা টাইম, মানে 2013 থেকে আজকে 2025, টাইম অনেকটা চলে গেছে, বাট জিনিসপত্র কিছু কিছু সেমই আছে। বাইপাসটা সেম, যে রাস্তা দিয়ে আগে আমরা হেঁটে হেঁটে যাতায়াত করতাম, তারপরে সেই রাস্তাতে সাইকেলে যাতায়াত করেছি, তারপরে স্কুটি, তারপরে বাইক, এখন 4 হুইলারে যাতায়াত করেছি। হেঁটে ঘোরা থেকে সবকিছুর মধ্যে কারে ঘোরা অবধি এটা বড় জার্নি। ইট ওয়াজ এ জার্নি ফর আস। অ্যান্ড সর্বোপরি আপনাদের সবার ব্লেসিংস, আপনাদের ভালোবাসা, পরিবার, ওর ফ্যামিলিতে আমাকে যেভাবে ট্রাস্ট করে, ছোট থেকে আমি দেখে এসেছি, যবে থেকে ও আমার একদম প্রথম বন্ধু তবে থেকেই দেখে এসেছি। মানে সান্নাল মানে ঠিক আছে, আমার মেয়ে সেফ আছে, আমার মেয়ে টাইমলি বাড়ি চলে আসবে, না খেলেও কোনো অসুবিধা নেই, কারণ সান্নাল আছে, কিছু না কিছু জোগাড় হয়েই যাবে, খেয়েই নেবে। তো আমার বাড়ি থেকেও এখন যেরকমভাবে ওকে ট্রাস্ট করে, এই সমস্ত কিছু মিলিয়ে আমার কোথাও একটা মনে হয়েছে কি বলতো, যে গোটা ইউনিভার্স হয়তো আমাদেরকে মানে মিলিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা করেছে। শুধু আমাদের বন্ধুরা নয়,
গোটা ইউনিভার্স, ইট আমাদের ওয়াজ এ বন্ধুরাও ইউনিভার্স। মানে প্রথম ভাবতো, তারপরে ওরাও কনফিউজ ছিল যে এরকম কিছু হতে পারে কি। ইভেন আমরা নিজেরাও কনফিউজ ছিলাম। তো আমি কখনোই বলবো না যে কোনো একটা জিনিস মানে নিয়ে আমাদের মধ্যে কনফিউজটাও খুব শর্ট টাইমে হয়েছে, মানে বলতে গেলে 5 মিনিটের মধ্যে আর কি। তো আমি এটা বলবো না যে সব সময় কোনো একটা জিনিসকে ধরে চলো, গো উইথ দ্য ফ্লো, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, কোনো কিছুর জন্য রিগ্রেট করো না, সবসময় চেষ্টা করো লাইফে যেটা হচ্ছে হতে দাও, কোনো চাপ নেই। কিন্তু হ্যাঁ, নিজেদের মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, Support তো ট্রাস্ট, obviously সাপোর্ট খুব সিস্টেম। দরকার। আমার এমন কোনো দিন এখনো মনে পড়ে না যে দিনটা আমার খুব দরকার ছিল ওকে, কিন্তু আমি পাইনি। সেটা আমার বন্ধুত্ব লাইফে হতে পারে, বেস্ট ফ্রেন্ডের লাইফে হতে পারে, ইভেন এখন আর পরবর্তীকালেও আশা রাখি যেহেতু অবভিয়াসলি থাকবে। কেউ না থাকলে ওকে আমি পেয়েছি, আর যখন কেউ ছিল না তখনও পেয়েছি। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের 10-12 বছরের একটা জার্নি, যেখানে বেশি হবে 15 বছর 12 বছর স্ট্রেঞ্জার থেকে ফেসবুক থেকে চ্যাটবক্স থেকে টিউশন থেকে কলকাতা থেকে বিচ্ছেদ থেকে আবার বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, ফিয়ান্সে অ্যান্ড পরবর্তীকালে স্ত্রী রূপে। এই সমস্ত কিছুর মধ্যে আমাদের এন্টায়ার এই গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড অনেকেই হয়তো তাদের স্টোরির বলার স্টাইল মিউজিক ভিডিওতে থাকে বা প্রি ওয়েডিং স্টোরিতে থাকে, স্টাইলে থাকে, কিন্তু আমি চেয়েছিলাম যে একটু অন্যরকম কিছু হোক। অ্যান্ড রিয়েল স্টোরির জন্য অনেকেই হয়তো ওয়েট করেছিল। এই পুরো স্টোরিটা যারা দেখছে আমার বন্ধুরা তারা জানে যে এটা পুরোটাই ওদের সামনেই ঘটা, এবং ওরাও রিলেটেড মানে করতে পারবে, যে যখন শুনবে এটা তখন বলবে আচ্ছা আচ্ছা, মানে ওরাও বুঝতে পারবে। আর আমরা তো বললামই, এখন সমস্ত কিছু বললে তো গোটা রাত পেরিয়ে যাবে। এখনো আমি বলে দিই একটা জিনিস, টাইমটা একটু বল, কটা বাজে? এখনো হচ্ছে রাত্রি 2 বাজে, 2 বাজতে 5 মিনিট বাকি, আমরা 5 মিনিট বাকি এখন শুট করছি, আর রাতেই শুট করছি। তো ইট ওয়াজ আ স্টোরি। আমি চেয়েছিলাম যে আমাদের এই ওয়াইজ মিডিয়ার ওয়ার্ক স্পেসটা যখন হবে তো ওখানে একটা আমাদের স্টোরি থাকবে, যে কিভাবে আমরা আমাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড করেছি, তারপরে আমাদের এই ওয়াইজ মিডিয়া আমরা বিল্ড করেছি। তো এই পুরো জার্নিটা নিয়ে একটা স্টোরি থাকবে, এটা আমার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই। আর আপনাদের ব্লেসিংস তো প্রথম থেকেই রয়েছে। তো এই ছিল আমাদের স্টোরি, এটাই আমাদের প্রি ওয়েডিং। অ্যান্ড আশা করব আগামী দিনের আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সাথে নিয়ে যেন আমরা চলতে পারি। নতুন জীবন শুরু করছি এবং আপনাদের ভালোবাসা আমাদের দরকার। আর মা বাবা, তোমরা না থাকলে কোনোদিনই কোনো কিছু সম্ভব হতো না। তোমাদের ছত্রছায়ায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের দেখানো পথে হেঁটেই আজকে নতুন জীবন শুরুর দিকে এগানো। তোমাদের ভালোবাসা মাথায় রেখে সারা জীবন এগিয়ে যাবো। থ্যাংক ইউ। And here is the cameraman, guys. Here is the cameraman. ক্যামেরা নেই, তাহলে মাইক তো আপনাদেরকে দেখিয়ে দিই, it was the setup. It was a full setup. Wise Media. And guys, খুলে গেল মাইক। subscribe to Wise Media. Yes, এটা টেস্ট হচ্ছে না এখন। এক হাই বলো। একটা মনে রাঙিনাতে ধীর পায়েতে একা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। একটা মনে রাঙিনাতে ধীর পায়েতে একা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। সেই মেয়েটা আমায় ছুঁয়ে ফেলে, সেই মেয়েটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট ছেলে সেজে একটা কোণে, সবুজ বনের নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট ছেলে সেজে একটা কোণে,
সবুজ বনের নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে সেই মেয়েটা হঠাৎ এলো